জবা এক অত্যন্ত বড়লোক পরিবারের মেয়ে ছিল। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় সে অত্যন্ত জেদি এবং অবাধ্য প্রকৃতির ছিল। ছোটবেলা থেকেই সে যা চাইতো মুহূর্তের মধ্যেই পেয়ে যেত, আর বড় হওয়ার পরও তার স্বভাব একই রকম থেকে যায়। জবা ফুচকা খেতে ভীষণই পছন্দ করত। বিশেষ করে গরমকালে জবা ফুচকা নিয়ে নানান রকম এক্সপেরিমেন্ট করে থাকতো। কখনো সে ম্যাঙ্গো ফুচকা, কখনো কোল্ড ড্রিঙ্কস ফুচকা, কিংবা কখনো বরফ ফুচকা বানিয়ে খেত। এগুলোর মধ্যে তার সবচেয়ে প্রিয় ছিল ঠান্ডা ফুচকা। দেখতে দেখতে এভাবেই সময় কাটতে থাকে। এরই মধ্যে জবা এক মধ্যবিত্ত পরিবারের ছেলে তুহিনকে পছন্দ করে বিয়ে করে। বিয়ের পর তুহিন, আমি জানি তুমি আমার বাবা মায়ের মতো অত বড় লোক নও, কিন্তু তুমি আমার ছোট ছোট ইচ্ছাগুলো তো পূরণ করতেই পারবে। আমার কিন্তু ফুচকা খেতে খুব ভালো লাগে, তুমি আমাকে ফুচকা এনে দাও, আমার ফুচকা খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ নিশ্চয়ই, আমি এখনই তোমার জন্য ফুচকা নিয়ে আসছি। আমি অতটাও গরিব নয় যে তোমাকে সামান্য ফুচকাটাও খাওয়াতে পারবো না। হ্যাঁ, কিন্তু তুমি আমার জন্য শুধুমাত্র ফুচকার পাপড়ি নিয়ে এসো। আমি কিন্তু বাড়িতে নিজের জন্য টক জল বানিয়ে খাই। আমার ঠান্ডা ঠান্ডা ফুচকা খেতে খুব ভালো লাগে। বাড়িতেই আমি ঠান্ডা টক জল বানিয়ে ফুচকা খাবো। এই শুনে তুহিন বাজারে চলে যায়, আর জবা এদিকে রান্নাঘরে গিয়ে ফ্রিজের মধ্যে বরফ এবং ঠান্ডা জল খুঁজতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ফ্রিজটা একেবারে বন্ধ থাকে, যা দেখে জবা ভীষণই রেগে যায়। আপনাদের ফ্রিজটা বন্ধ কেন? ফ্রিজে ঠান্ডা জল বরফ কিছুই তো নেই। আপনারা কি এতটাই গরিব যে ইলেকট্রিকের বিল বাঁচানোর জন্য ফ্রিজ বন্ধ করে রেখে দেন? বৌমা, তুমি এভাবে আমাকে অপমান করতে পারো না। আমাদের বাড়িতে আমরা কেউই ঠান্ডা জল খাই না। ঠান্ডা জল খেলেই আমাদের খুব শরীর খারাপ করে, সেই জন্য আমাদের ফ্রিজের কোনো প্রয়োজন পড়ে না। তুমি এখন ঠান্ডা জল খাবে, তাই তো? এই তুলি, প্রতিবেশীর বাড়ি থেকে তোর বৌদির জন্য ঠান্ডা জল নিয়ে আয় তো। ওরে বাবা রে, আপনাদের মতো গরিবদের এটাই সমস্যা। আপনাদের ইমিউনিটি পাওয়ার এতই কম যে সামান্য ঠান্ডা জল খেলে শরীর খারাপ করে। আমি তো এই গরমের মধ্যে রেগুলার প্রায় 1000 খানেক ঠান্ডা ফুচকা খেয়ে থাকি। ঠান্ডা টক জল দিয়ে প্লাস ফুচকার মধ্যে বরফের টুকরো দিয়ে আমি ঠান্ডা ফুচকা বানিয়ে খাই। কই, আমার তো ঠান্ডা লাগে না। জবার কথা শুনে তার শাশুড়ি মা এবং ননদ একেবারে অবাক হয়ে যায়, কারণ তারা কখনো এরকম ঠান্ডা ফুচকার কথা শোনেনি। বৌদি, আমিও ফুচকা খেতে ভালোবাসি, কিন্তু তাই বলি ঠান্ডা ফুচকা? ফুচকার মধ্যে ঠান্ডা জল কিংবা বরফ দিলে তো ফুচকা একদম নেতিয়ে পড়বে। ওই ফুচকা কি খেতে ভালো লাগে? তোমাকে খেতে কে বলেছে? আমি আমার ঠান্ডা ফুচকা কখনোই শেয়ারিং করতে পারবো না। যাই হোক, যাও এখন প্রতিবেশীর বাড়ি থেকে 4-5 বোতল ঠান্ডা জল আর বেশি করে বরফের টুকরো নিয়ে এসো। আর হ্যাঁ, আমি কিন্তু এই ফ্রিজটা অন করলাম। আজকের পর থেকেই বাড়িতে কখনো ফ্রিজ বন্ধ হবে না। এই যে শাশুড়ি মা, আপনি ফ্রিজে বেশি করে ঠান্ডা জলের বোতল রেখে দিন আর বরফ জমাতে বসিয়ে দিন। জবা যেহেতু অত্যন্ত বড়লোক বাড়ির মেয়ে, তাই তার শাশুড়িমা এবং ননদ তার মুখে মুখে কিছু বলার সাহস পায় না, যদিও তারা বাড়িতে কোনো রকম অশান্তিও সৃষ্টি করতে চায় না। তুলি তার বৌদির কথা মতো প্রতিবেশীর বাড়ি থেকে ঠান্ডা জল এবং বরফ নিয়ে এসে দেয়। ইতিমধ্যে তুহিনও বাজার থেকে জবার জন্য অনেক বেশি করে ফুচকার পাপড়ি নিয়ে আসে। জবা নিজের জন্য ঠান্ডা জল দিয়ে ফুচকার টক জল তৈরি করে, আর সে প্রত্যেকটা ফুচকার মধ্যেই একটা করে বরফের টুকরো দেয় এবং ঠান্ডা জলে ডুবিয়ে ডুবিয়ে ফুচকা খেতে থাকে। উফ, দারুণ দারুণ! এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ফুচকা থাকলে আর কি চাই। এভাবেই জবা কর্মর কর্মর শব্দ করতে করতে একটার পর একটা অনেকগুলো ঠান্ডা ফুচকা খেয়ে নেয়। সে এত বেশি পরিমাণে ঠান্ডা ফুচকা খায় যে সেদিন রাত্রিবেলা অন্য কোনো খাবার খেতেই পারে না। পরের দিন সকালবেলা জবা ঘুম থেকে উঠেই খালি পেটে ঠান্ডা ফুচকা খেতে শুরু করে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎ করে জবার শ্বশুরবাড়ির এলাকাতে লোডশেডিং হয়ে যায়। 2-3 ঘন্টা পর্যন্ত জবার কোনো অসুবিধা হয় না। ফ্রিজে থাকা ঠান্ডা জল এবং বরফ ব্যবহার করে সে ঠান্ডা ফুচকা খেয়ে নেয়। কিন্তু জবা যখন জানতে পারে 5-6 দিন সেই এলাকায় কোনো রকম ইলেকট্রিসিটি থাকবে না, তখনই সে পাগলামি করতে শুরু করে দেয়। ও মাই গড, আমি তো পাগল হয়ে যাব। 5-6 দিন ইলেকট্রিসিটি থাকবে না, আমি ঠান্ডা ফুচকা কিভাবে খাবো? আমি ঠান্ডা ফুচকা ছাড়া এই গরমে কিছুতেই বাঁচতে পারবো না।
বৌদি, এই গরমে আমরা ঘেমে একেবারে জল হয়ে যাচ্ছি, আর তুমি এখনো ঠান্ডা ফুচকা খাওয়ার কথা চিন্তা করছো? আমরা এই গরমে রাত্রিবেলা ঘুমাবো কিভাবে তুমি সেটা আগে ভাবো। আমি এসি পাখা ছাড়া কয়েকদিন থাকতে পারবো, কিন্তু ঠান্ডা ফুচকা ছাড়া থাকতে পারবো না। তুহিন, তুমি এত গরিব কেন বলো তো? তোমাদের বাড়িতে একটা জেনারেটর পর্যন্ত নেই। আমার বাপের বাড়িতে একটা ছাড়া 4টে জেনারেটর আছে। এই যে মেয়ে, তুমি তোমার স্বামীকে এভাবে অপমান করছো কেন? তুমি বিয়ের আগে জানতে না আমার ছেলে গরিব? গরিবদের তুমি সব সময় এরকম ছোট করে দেখো। তুমি যখন যা চাইছো আমার ছেলে কিন্তু সেটাই পূরণ করছে, তবুও আমার ছেলেকে উল্টোপাল্টা কথা শুনতে হচ্ছে। কিরে বাবু, তুই কেমন ঠান্ডা ফুচকা পাগল মেয়েকে বিয়ে করলি? আপনি আমাদের মাঝখানে একদম কথা বলবেন না। তুহিন, তুমি জেনারেটরের ব্যবস্থা করতে পারবে কিনা বলো? তুমি একটা জেনারেটর কিনে নিয়ে এসো না, তাহলে আমি ঠান্ডা ফুচকাও খেতে পারবো, আর তোমাদেরও গরমে কষ্ট হবে না। এরপরেও কখনো ইলেকট্রিসিটি চলে গেলে আমাদের কোনো চিন্তাই থাকবে না। তোমার মাথা খারাপ হয়ে গেছে জবা? তুমি ঠান্ডা ফুচকা খেতে ভালোবাসো ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি কিন্তু বড্ড পাগলামি করছো। এই মুহূর্তে জেনারেটর কেনার মতো টাকা আমার কাছে নেই। আজকে আমি বুঝতে পারছি তোমার মতো গরিবকে বিয়ে করে আমি ভুল করেছি। শুধুমাত্র তো তোমার কাছে আমি সামান্য কম দামি সস্তার ঠান্ডা ফুচকা খেতে চাইছি, তুমি সেটারও ব্যবস্থা করতে পারছো না। যাই হোক, আমি আমার বাবাকে এখনই ফোন করছি, আমার বাড়িতে একটা জেনারেটর পাঠিয়ে দেবে। এই বলে জবা তখনই তার বাবাকে ফোন করে, আর সে খুবই কান্নাকাটি করতে শুরু করে। বাপি দেখো না, আমি ঠান্ডা ফুচকা খেতে পারছি না। এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, 5-6 দিন ইলেকট্রিসিটি আসবে না বলছে। তুমি এখনই একটা জেনারেটর আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দাও। তুমি তো জানো ঠান্ডা ফুচকা না খেলে এই গরমে আমার ভীষণ কান্না পায়। আরে মা, তুমি কেঁদো না এইভাবে। তুমি আমাকে আগেই তো ফোন করতে পারতে। আমার মেয়ের চোখের জল আমি সহ্য তো করতে পারি না। আমি এখনই জেনারেটর পাঠিয়ে দিচ্ছি। এই বলে মদন বাবু তখনই তার মেয়ের বাড়িতে বড় একটা জেনারেটর পাঠিয়ে দেয়, যা দেখে জবা অত্যন্ত খুশি হয়। জেনারেটরের সাহায্যে জবা আগে ফ্রিজটা অন করে দেয়, যাতে সে খুব তাড়াতাড়ি ঠান্ডা ফুচকা খেতে পারে। এভাবেই জবা মাঝে মধ্যেই শ্বশুর বাড়িতে ঠান্ডা ফুচকা খাওয়ার জন্য কিছু না কিছু পাগলামি করতেই থাকে। একদিন তুহিনের অফিস ছুটি থাকায় জবা তুহিনের সঙ্গে বাইরে ঘুরতে যায়। তারা রাস্তার ধারে একজন ফুচকা বিক্রেতাকে ফুচকা বিক্রি করতে দেখে। সেই ফুচকার গাড়িতে বড় বড় করে লেখা থাকে গরমে ঠান্ডা ফুচকা পাওয়া যায়, যা দেখে জবা অত্যন্ত উৎসাহিত হয়ে পড়ে। গরমে ঠান্ডা ফুচকা খাবেন? আসুন আসুন, ঠান্ডা ফুচকা, ঠান্ডা ফুচকা, একদম ঠান্ডা ফুচকা। আমার ঠান্ডা ফুচকা খেলে শরীর মন দুটোই একেবারে তৃপ্তি পাবে। গরমে ঠান্ডা ফুচকা, গরমে ঠান্ডা ফুচকা, গরমে ঠান্ডা ফুচকা। তুহিন, ওই দেখো, ওই ফুচকাওয়ালাটা ঠান্ডা ফুচকা বিক্রি করছে। আমি আজ পর্যন্ত অনেক জায়গায় ঠান্ডা ফুচকা খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। যাক, তোমাদের এখানে একটা সুবিধা আছে বলতে হবে। আমাকে তাহলে কষ্ট করে আর বাড়িতে ঠান্ডা ফুচকা তৈরি করে খেতে হবে না। প্রত্যেকদিন আমি এবারে ফুচকাওয়ালার কাছ থেকে ঠান্ডা ফুচকা খেতে আসবো। এই বলে জবা সেই ফুচকাওয়ালার কাছে ফুচকা খেতে চলে যায়। এই যে ফুচকাওয়ালা, তাড়াতাড়ি আমাকে ফুচকা দাও। আজকে তোমার ঠেলা গাড়ির সব ফুচকা আমি শেষ করি, তারপরেই এখান থেকে যাব। এই শুনে ফুচকাওয়ালা জবাকে ফুচকা দিতে শুরু করে, কিন্তু একটা ফুচকা খাওয়ার পরেই জবা ভীষণই রেগে যায়, কারণ সেই ফুচকার জল কোনো রকম ঠান্ডা থাকে না। তবে সেই ফুচকার স্বাদ অন্যরকম মনে হলেও ফুচকার জল সাধারণ তাপমাত্রাতেই থাকে, যার ফলে জবা চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয়। আজকাল তাহলে ফুচকাওয়ালারাও এরকম মানুষ ঠকানো শুরু করেছে। এই যে দাদা, তুমি এখানে বড় বড় করে লিখে রেখেছো গরমে ঠান্ডা ফুচকা পাওয়া যায়, কিন্তু তুমি আমাকে গরম ফুচকা দিচ্ছ কেন? ঠান্ডা ফুচকা কোথায়? আরে, আমি তো আপনাকে ঠান্ডা ফুচকাই দিয়েছি। আমার এখানে ফুচকার সাথে খাওয়ার জন্য অনেক রকমের ঠান্ডা জল আছে, যেমন ঠান্ডা দইয়ের ঘোল, ডাবের জল, লেবু পুদিনার জল, আমপোড়া শরবত, শশার জুস, তরমুজের রস। আমি এগুলোই ফুচকার মধ্যে টক জল হিসেবে ব্যবহার করি, আর গরমে এগুলো খেলেই তো শরীর ঠান্ডা থাকবে। এমন কথা শুনে জবা ভীষণই রেগে যায়। চিটিংবাজ লোক কোথাকার, তুই তাহলে এখানে ঠান্ডা ফুচকা কেন লিখেছিস বল? গরিব কোথাকার, তুই তো অন্য কিছু একটা লিখে রাখতে পারতিস। আমি কত আশা করি এখানে ঠান্ডা ফুচকা খেতে এসেছিলাম, তুই আমাকে এখনই ঠান্ডা জল দিয়ে বরফ দিয়ে ঠান্ডা ফুচকা বানিয়ে খেতে দে। আরে, আপনার মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? আমি কোনো রকম ঠান্ডা জল কিংবা বরফ দিয়ে ঠান্ডা ফুচকা বিক্রি করি না। আমি গরমে যাতে শরীর ঠান্ডা থাকে সেই রকম কিছু উপকরণ ব্যবহার করে ফুচকা বিক্রি করি। আমার কাছে এখন কোনো ঠান্ডা জল কিংবা বরফ নেই, তাই আমি আপনাকে সত্যিকারের ঠান্ডা ফুচকা খাওয়াতে পারবো না, বুঝেছেন? এমন কথা শুনে জবা আর কিছুতেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। ঠকবাজ লোক, আমি তোকে ছাড়বো না। আমার পুরো মুডটাই তুই নষ্ট করে দিলি। তোর মতো গরিব ফুচকাওয়ালাকে কিভাবে শায়েস্তা করতে হয় আমি খুব ভালো করেই জানি। তোকে আমি এখানে ফুচকা বিক্রি করতেই দেব না। দেখ আমি তোকে কেমন মজা দেখাই।
জবা যেহেতু ভীষণ পরিমাণে রাগী হওয়ায় সে চাইলেও তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। সে রাগের বশে সেই ফুচকাওয়ালার ফুচকার ঠেলা গাড়িটাই উল্টে ফেলে দেয়, যার ফলে ফুচকাওয়ালার সমস্ত ফুচকাগুলো পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। এভাবেই বাজারের মধ্যে এক হুলস্থুলু কাণ্ড বেঁধে যায়। সেই গরিব ফুচকাওয়ালা খুবই কান্নাকাটি করতে শুরু করে, যা দেখে আশেপাশের লোকজন সেখানে ছুটে আসে। সবাই ফুচকাওয়ালাকেই সাপোর্ট করে এবং জবাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। আমরা সবটা জানার পর যেটা বুঝতে পারছি, দোষটা সম্পূর্ণ রকম ভাবে ওই মহিলার। আপনি কি পাগল নাকি? এরকম একজন গরিব ফুচকাওয়ালার ব্যবসাটা আপনি নষ্ট করে দিলেন? এত বড় ক্ষতি করলেন কিভাবে? না না, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। এই মহিলা ভীষণ অহংকারী। আমি পুলিশে ইনফর্ম করে দিয়েছি। এই মহিলা যেন এখান থেকে পালাতে না পারে। এরকম একজন গরিব ফুচকাওয়ালার ব্যবসায়ী ক্ষতি করার জন্য এই মহিলার কঠিন শাস্তি হওয়া দরকার। এমন কথা শুনে জবা খুবই ভয় পেয়ে যায়। বাজারের লোকজন জবাকে চারপাশ থেকে ঘিরে থাকে, যাতে জবা কিছুতেই সেখান থেকে পালিয়ে যেতে পারে না। তুহিন অনেক চেষ্টা করেও জবাকে রক্ষা করতে পারে না। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে আর জবাকে ধরে নিয়ে চলে যায়। জবাকে জেলে রাখা হয়। পুলিশও এরকম ঘটনা জানার পর জবার মতো অহংকারী মেয়ের প্রতি খুবই রেগে যায়। তাই তারা জবাকে অত্যন্ত এক সপ্তাহ জেলে রাখবে বলে ঠিক করে। খবর পেয়ে জবার বাবা মা তখনই পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায়। এই যে পুলিশ অফিসার, আপনি আমার মেয়েকে এখনই ছেড়ে দিন। আমার বাচ্চা মেয়েটা একটা ভুল করে ফেলেছে, তার জন্য ওকে এত বড় শাস্তি দেবেন না। ও একটু ঠান্ডা ফুচকা খাওয়ার জন্য পাগলামি করেছে। আপনাদের কত টাকা লাগবে বলুন, আমি এখনই দিচ্ছি, তবে আমার মেয়েকে ছেড়ে দিন। আমাদের কোনো টাকা লাগবে না। জনগণ আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আপনার মেয়েকে কঠোর শাস্তি দিতে হবে। আমরা এক সপ্তাহের আগে আপনার মেয়েকে কিছুতেই এখান থেকে ছাড়বো না। আপনার বড়লোক মেয়ে ঠান্ডা ফুচকা খাওয়ার পাগলামি সব বেরিয়ে যাবে, বুঝেছেন? এভাবে অনেক চেষ্টা করেও জবার বাবা মা তাদের মেয়েকে জেল থেকে বার করতে পারে না, যার ফলে জবাকে গরমের মধ্যে এক সপ্তাহ ধরে খুবই কষ্ট করে জেলে থাকতে হয়। এরকম ঘটনার ফলে জবার একেবারে শিক্ষা হয়ে যায়। সে নিজের ভুলের জন্য মনে মনে খুবই অনুশোচিত হয়। এক সপ্তাহ পর জবা জেল থেকে ছাড়া পাওয়ার পর আগে সেই ফুচকাওয়ালার কাছে ছুটে যায়। জবা সেই ফুচকাওয়ালার কাছে ক্ষমা চায়। সেই সাথে ফুচকাওয়ালার ব্যবসার ক্ষতিপূরণ হিসেবে তাকে অনেক বেশি টাকা দেয়। শুধু তাই নয়, জবা সেদিনের পর থেকে ঠান্ডা ফুচকা খাওয়ার জন্য কোনো রকম পাগলামি করে না। সে তার গরিব শ্বশুরবাড়ির লোককেও আর অপমান করে না। এখন সে তার পরিবারের সঙ্গে নিজেকে খুব ভালো মতো মানিয়ে নেয় এবং সবার সাথে হাসি খুশি বসবাস করতে থাকে। রিমা দেখতে খুবই কালো ছিল। সে তার দাদা সুধীর এবং বৌদি রেবেকার সঙ্গে বাস করত। রিমা কালো হওয়ায় তার বাড়ির লোকের কোনোই অসুবিধা ছিল না। রিমার মা অনুরাধা দেবী অনেকদিন আগে রিমা যখন ছোট ছিল তখনই মারা গিয়েছিল। অনুরাধা দেবী মারা যাওয়ার পর সুধীর একাই তার বোনকে অনেক আদর যত্ন করে মানুষ করেছিল। সে প্রথম থেকেই তাকে কোনো কষ্ট বুঝতে দিত না। সে যখনই যা ইচ্ছা প্রকাশ করত, সুধীর তখনই সেটা পূরণ করে এসেছে, আর এটাই ধীরে ধীরে তার বদ অভ্যাসে পরিণত হয়েছে। একদিন, দাদা, আমি শপিং করতে যাব। সামনের সপ্তাহে আমার বন্ধু সুলেখার বিয়ে। আমি ভাবছি সুলেখার বিয়েতে একটা দামি লেহেঙ্গা কিনবো। কিন্তু রিমা, তুই তো কিছুদিন আগেই শপিং করলি, দেখলাম লেহেঙ্গাই তো নিলি। আমার তো মনে হয় ওটা এখন একবারে পরিশনি। এখন আবারও তোর লেহেঙ্গা নেওয়ার ইচ্ছে হলো? কেন দাদা, আমি লেহেঙ্গা নিলে কি অসুবিধা হবে তোর? আর ওই লেহেঙ্গাটা আমি এমনিই পছন্দ হয়েছিল বলে কিনেছিলাম। এখন তো বন্ধুর বিয়ে, বিয়ে বাড়ির জন্য স্পেশাল লেহেঙ্গা নিতে হবে না? আরে সেটা আমি বলছি না, তুই লেহেঙ্গা নিবি নে, কিন্তু ওটা একবার পরার পর আবারও নে, তাহলে আমার এক্সট্রা টাকা খরচও তো হয় না। এটা শোনার পর রিমার মন খারাপ হয়ে যায়। সে খাবার না খেয়ে চুপ করে বসে থাকে। তাকে এরকম বসে থাকতে দেখে তার বৌদি বলে, তুমি আর না বলো না সুধীর, ওকে লেহেঙ্গাটা কিনেই দাও। এখনো নতুন লেহেঙ্গা না পরে গেলে ওকে তো কেউ চিনতেই পারবে না। তুমি একটু চুপ করো বৌদি, তোমার ডাবল মিনিং কথা আমি বেশ ভালো করেই বুঝি। সরাসরি বলো না আমি শপিং করতে যাব শুনে তোমার রাগ হচ্ছে। আচ্ছা, আমি আমার দাদার টাকায় শপিং করব, তাতে তোমার কিসের রাগ হবে শুনি? আমি তো আর তোমাকে না কিনে দিয়ে আমাকে দিতে বলছি না। আমার কিছু লাগবেও না, আর তোমারও লাগবে না, কিন্তু তোমার অভ্যাস হয়ে গেছে তাই তুমি চাইছো। আমি তো বছরে একটা শাড়ি কিনি, তাতে কি আমি বেঁচে নেই? আর যদি এখন আমিও শপিং করব বলি, তাহলে তো তুমি বলবে যে আমি তোমার উপর হিংসা করেই বলছি। তারা এভাবেই কথাবার্তা শুরু করেছিল।
ধীরে ধীরে তাদের কথাবার্তা ঝগড়ায় রূপান্তরিত হচ্ছিল। তাদেরকে এরকম করতে দেখে সুধীর বলে, আচ্ছা ঠিক আছে, কাউকে কিছু বলতে হবে না। আমার কাল ছুটি আছে, তোমাদের দুজনকেই নিয়ে শপিং করতে যাব। আর রেবেকা, তোমারও যা লাগবে তুমিও নেবে, কেমন? সুধীরের কথা শুনে তারা দুজনেই চুপ করে যায়। পরের দিন সুধীর তাদের দুজনকে নিয়ে শপিং করতে যায়। এতে রিমা খুশি হলেও রেবেকা খুশি ছিল না, কারণ সে তার ননদের উপর উল্টোপাল্টা খরচ করানোর জন্য খুব রেগেছিল। শপিং মলে গিয়ে, এই তোমরা তাড়াতাড়ি শপিংটা কমপ্লিট করো, আজ আমার একটা কাজ আছে। এখান থেকে আমাকে আবার ডানলপে যেতে হবে। এসেই যখন যাবি যাবি করবি তাহলে আমাকে নিয়ে এলি কেন? তুই জানিস না আমার শপিং করতে একটু দেরি হয়? এখন তোর কথা মতো সামনে যা পাবো তাই কিনে নেব নাকি? দু চারটে দোকান না ঘুরলে আবার কেনাকাটা হয়? আমার তো এগুলোই পছন্দ হয়ে গেছে, আমার বেশি দোকান ঘুরতে হবে না। আসলে আমি কিনতে এসেছিলাম তো, তাই যারা ঘুরতে এসেছে তারা তো ঘুরবেই। ওহ গড, এরা মনে হয় এখানেও এসে ঝগড়া শুরু করে দেবে। আমি এদেরকে নিয়ে আর পারছি না। এই রেবেকা, তুমি একটু চুপ করো প্লিজ, ও আবার শুনতে পেলে ঝামেলা শুরু করে দেবে যে। এই যে দিদি, আপনার জন্য কিছু লাইট কালার ড্রেস দেখাবো নাকি? আপনার স্যাম বর্ণের উপর দারুণ লাগবে। এই নিন দেখুন, এগুলো পরলে আপনাকে দারুণ মানাবে। হ্যাঁ রে বোন, দাদা ঠিকই বলছেন, তুই এটা নে, এটা খুব সুন্দর। এই যে আপনি একটু চুপ করুন, আর কোন রংটা আমাকে মানাবে সেটা আমি ভালো করেই জানি। আমি কালো ড্রেস নেব, বুঝেছেন? পুরো ব্ল্যাক, যেটা আপনার কাছে একটিও নেই। আর আপনার বিক্রি হওয়ার জন্য আপনি অনেক কথা বলছেন। এই দাদা, চল এখান থেকে, আমার এখানকার একটাও ড্রেস পছন্দ হচ্ছে না। এগুলো সব চিপ, কম দামি। এই ড্রেস পরে বিয়ে বাড়ি তো দূরের কথা, আমি বাইরেই বের হতে পারবো না। কিন্তু রিমা, ব্ল্যাক কালার তো তোকে খারাপ লাগবে। আর যেখানে হ্যাঁ, তুইও এবারে সকলের মতোই আমাকে কালো বল না। এটাই তো শুনতে বাকি ছিল। তোরা ফর্সা বলেই তোদের কালো রঙের ড্রেস পরতে আছে, আর আমাকে পরতে নেই। আমি কালো বলে কি কালো জামা পরতে পারবো না? আরে আমি সেটা বলতে চাইনি। রেবেকা, তুমি একটু ওকে বোঝাও না প্লিজ। আমি আর কি বোঝাবো? আসল কথাটা তো বলেই দিল যে বেশি টাকা খরচ না করালে ওর কেনাকাটাই হবে না। এখন আমি এগুলো বললে আমারই দোষ হয়ে যাবে। এই সুধীর, তুমি চলো এখান থেকে। ও যখন বলেছে ওর পছন্দ নয়, তাহলে ওকে জোর করো না। হ্যাঁ বৌদি ঠিকই বলেছে। আর তো তারা থাকলে বাড়ি চলে যাই, চল। কালকে এসে আমি আমার পছন্দের মতো লেহেঙ্গা কিনে নেব। এটা শোনার পর সুধীর তাদেরকে নিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন রিমা তার দাদার কাছ থেকে টাকা নিয়ে একাই শপিং করতে বের হয়। সে বেশ কয়েকটা দোকান ঘুরতে থাকে, কিন্তু তার কোনো দোকানেরই ড্রেস পছন্দ হচ্ছিল না। শেষ পর্যন্ত সে আদি বস্ত্রালয় নামক একটি শপিং মলে ঢোকে, যেখানে ঢুকে সে একটি হ্যান্ডসাম অনুপম নামের ছেলেকে দেখতে পায়। অনুপম রিমাকে দেখে বলে, আরে ম্যাডাম, আসুন আসুন, আমাদের শপিং মলে আপনাদেরকে সাদর অভিনন্দন। বলুন আপনার কি সেবা করতে পারি? বাহ, বেশ ভালোই তো। এই জন্যই বলে ব্র্যান্ডেড জিনিসের একটা আলাদাই মর্যাদা। এখানে আসতে না আসতেই সম্মান করা শুরু হয়ে গেছে। আসলে এরা মানুষ চেনে, কার কি পছন্দ সেটাও বোঝে। আরে ম্যাডাম, কি হলো, আপনি চুপ করে গেলেন যে? আমাদের কালেকশন আপনার পছন্দ হয়নি বুঝি? এদিকে আসুন, আশা করি আপনার সবকিছুই পছন্দ হবে। আর হ্যাঁ, আপনি ঠিক সময়ই এসেছেন। এখন আমাদের মলে এমনিও 2% ডিসকাউন্ট চলছে। না না, ওটা কোনো ব্যাপার নয়। আসলে আমার লেহেঙ্গা দরকার ছিল, আর আমি সেটাই খুঁজছি। আর আপনারা ব্ল্যাক কালারের উপরে কোনো কালেকশন রাখেন না? আসলে আমি অনেকদিন ধরেই ব্ল্যাক লেহেঙ্গা খুঁজছি। এ আবার কি কাস্টমার রে বাবা, নিজে কালো হয়েও কালো কালার পছন্দ করছে। সে যাই হোক, তাতে আমার কি? দেখে তো মনে হচ্ছে মালটাকে ভালো মুরগি বানাতে পারবো। আমি বরং ওয়াশ করতে দেওয়া পুরানো লেহেঙ্গাটা নিয়ে আসি, আর একে ভালো দামে গুছিয়ে দিই। কি হলো, কি চিন্তায় পড়ে গেলেন? তাহলে কি আপনাদের এখানেও ব্ল্যাক লেহেঙ্গা পাওয়া যাবে না? আমি তাহলে অন্য জায়গায় দেখব। আরে না না, আমাদের এখানে কিছু পাওয়া যাবে না সেটা আবার হয় নাকি? আসলে আমি ভাবছি ওটা একটু কস্টলি হয়ে যাবে, যদিও আপনাকে ওটা পড়লে দারুণ মানাতো আর কি। কিন্তু 30,000 টাকার লেহেঙ্গা শুনে যদি আপনি অবাক হয়ে যান, তাই ভাবছি আপনি কিনতে পারবেন কিনা। আসলে এটা অনেকেই করে, প্রথমে অনেক কিছুই বলে, কিন্তু শেষে দাম শুনে কেটে পড়ে। যদিও আপনাকে দেখে এরকম মনে হচ্ছে না, তাও আর কি। অনুপমের কথা শুনে রিমার খুব রাগ হচ্ছিল, কিন্তু লেহেঙ্গাটা পরলে তাকে ভালো লাগবে শুনে এবং এত হ্যান্ডসাম ছেলের মুখে নিজের প্রশংসা শুনে সে খুবই খুশি হয়। একদিক থেকে বলতে গেলে
অনুপম তাকে ইমপ্রেস করে দিয়েছিল, কিন্তু রিমার কাছে তখন অত টাকা ছিল না। তাই সে লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে, না না থাক, এখন নিয়ে আসতে হবে না। আসলে আজকে আমি এত টাকা নিয়ে বের হইনি। আপনি বরং কিছু টাকা অ্যাডভান্স নিয়ে রাখুন, আর আমি কাল এসে লেহেঙ্গাটা নিয়ে যাব, কেমন? বাহ, বেশ ভালোই তো। তাহলে আমার কথার জালে ফেঁসেই গেল। আর এমনি এখন দেখাতে বললে দেখাতে পারতাম না। লেহেঙ্গাটা তো পুরানো রিজেক্ট করা মালের সঙ্গে আছে, ওটার রঙও তো মনে হয় খারাপ হয়ে গেছে। সে যাই হোক, যেমন তেমন করে বুঝিয়ে দেওয়া যাবে কাল। রিমা 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে। এভাবে সেদিনটা কেটে যায়। পরের দিন সকালবেলা, দাদা আমাকে আর 25,000 টাকা দিতে হবে। আমি কাল একটা লেহেঙ্গা দেখে এসেছি, ওটা কিনতে যাব। কি 25,000 টাকা লেহেঙ্গার দাম? এই তুই কি লেহেঙ্গা কিনছিস যে এত দাম? 25,000 নয়, 30,000 টাকা। আর আমার পছন্দের লেহেঙ্গা কস্টলি বুটিক্সের অনলি ওয়ান পিস, যেটা শুধু আমার কাছেই থাকবে আর কারোর কাছেই নয়। আর কথা বাড়াস না, আমি 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে এসেছি, যাতে ওটা আর অন্য কাউকে না বিক্রি করে ফেলে। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু রিমা আমি এত টাকা কোথায় পাবো, যেখানে আমার এক মাসের স্যালারি 30,000 টাকা নয়? আর এত দামি আবার লেহেঙ্গা হয় নাকি? আমার তো মনে হচ্ছে ওই দোকানদার তোকে ঠকাচ্ছে। না, দোকানদার ঠকাচ্ছে না, ঠকাচ্ছিস তোরা। তোরা সকলেই এতদিন আমাকে কালো বলে এসেছিস, আর সব সময় এটা মানাবে না ওটা মানাবে না বলে এসেছিস। আর আজকে দেখ, বাইরের অন্যজন আমাকে কালো বললো না, একবারও বললো না যে আমার উপরে কালো রং মানাবে না, বরং আমাকে কালো রঙে ভালো লাগবে বললো। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো, তাহলে কেউ আমাকে কালো বলতে পারতো না, আর নাই বা লেহেঙ্গা কেনার জন্য এত কাঁদতে হতো। রিমার কান্না দেখে রেবেকা আর থাকতে না পেরে সেই তাকে 25,000 টাকা দিয়ে দেয়। টাকাটি পাওয়ার পরও রিমার মনে একটু খুশি ছিল না। সে মুখ বিকৃত করেই সেখান থেকে চলে যায়। এটা দেখে সুধীর বলে, ওকে টাকাটা দেওয়ার কি দরকার ছিল বলো? আমি চাইলে দিতে পারতাম না? তাহলে দিতেই পারতে, ওকে কাঁদানোর কোনো দরকার ছিল না তোমার। আরে বেকার, সেটা ব্যাপার নয়। আসলে লেহেঙ্গার দাম 30,000 টাকা কখনোই হতে পারে না। আমার তো মনে হচ্ছে দোকানদার নিশ্চয়ই ওকে ঠকাচ্ছে। এদিকে রিমার দাদা বৌদিরা এক চিন্তা করছিল, ওদিকে রিমা দামি লেহেঙ্গা শপিং করতে যাচ্ছে ভেবে মনে মনে খুবই আনন্দিত হচ্ছিল। রিমা শপিং মলে চলে যায় এবং অনুপমকে বাকি টাকা মিটিয়ে লেহেঙ্গাটি নিয়ে বাড়িতে চলে আসে। বেশ কয়েকটা দিন কেটে যায়। রিমার বন্ধুর বিয়ের দিন চলে আসে। তখন সে ওই লেহেঙ্গাটি পরে বিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়। দেখো রিমা, তুমি যদি কিছু মনে না করো একটা কথা বলবো। আসলে তোমাকে এই কালো ড্রেসটা পরে একটুও মানাচ্ছে না, তুমি বরং অন্য কিছু পরে যাও। হ্যাঁ আমি জানতাম এভাবেই বিড়াল আমার রাস্তা কাটবে। আমার গায়ের কালো রং নিয়ে তোমার এত অসুবিধা কিসের শুনি? অসুবিধা তোমার কালো রং নিয়ে নয় বোন, এই কালো লেহেঙ্গাটা নিয়ে হচ্ছে। এটা অনেক খারাপ দেখতে, আর এটা পরে তোমাকে খুবই খারাপ লাগছে। রেবেকা এভাবেই রিমাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু রিমা তার একটাও কথা শোনে না। সে মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। সে বিয়ে বাড়িতে গেলে তাকে সকলেই দেখে হাসাহাসি করতে থাকে। কেউ কেউ তো লেহেঙ্গাটি পুরানো সেটাও চিনতে পেরে যায়। এ কি আলফাল বকছিস? আমি দুদিন আগে 30,000 টাকা দিয়ে এটা কিনে নিয়ে এলাম, আর তোরা এটাকে পুরানো বলছিস? কি বলছিস? 30,000 টাকা? আমার তো শুনেই হাসি পাচ্ছে। এটা কোন যুগের রিজেক্ট মাল? এই দেখ, কত জায়গায় রং চলে গেছে। আর এ মা, এটা সেলাইও তো ছিঁড়ে গেছে। সবার মুখে এরকম কথা শুনে এবং তার লেহেঙ্গার অবস্থা দেখে তারা যে ঠিকই বলছে, রিমা সেটা বুঝতে পারে। এই দেখ, তুই ওই ঠকবাজ অনুপমের দোকান থেকে নিয়েছিস তো? আমরা ওকে ভালো করেই চিনি, ও সবার সাথে এরকম করে। এখন তুই ডাহা ফেসে গেছিস। আর শোন, তোর উপরে কালো রং একেবারেই শুট করে না। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। আমি এতদিন পর বুঝতে পারলাম, আসলে আমার দাদা বৌদি এতদিন সব কথাই ঠিক বলতো। এভাবেই সেদিন বন্ধুদের মুখের কথা শুনে রিমার ভুল ভাঙে। এতদিন যে সে কত ভুল করে এসেছে, এক এক করে সমস্ত কিছুই সে মনে করতে থাকে। সে তার দাদা বৌদির কাছে গিয়ে তার ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয়। সে যে ভুল বুঝতে পেরেছে দেখে তার দাদা এবং বৌদি তাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে রিমা সকলেরই কথা শুনে চলতো। এভাবেই সে হাসি খুশি বসবাস করতে থাকে।